আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বিদায়ী সাক্ষাৎ। সংসদে বিএনপি ১৮৯ জন সদস্য কোটিপতি, জামায়াতের কত? কেমন হতে পারে বিএনপির নতুন মন্ত্রিসভা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বেইলি রোডের বাসায় সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এএম সালেহ শিবলি ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ড শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে। আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের মধ্যে কোটিপতি ২৩৬ জন এবং শতকোটিপতি রয়েছে ১৩ জন। সোমবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। টিআইবি জানায় ২৩৬ জনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য ১৮৯ জন এবং বাংলাদেশ জামাত ইসলামীর রয়েছে ৩৮ জন, অর্থাৎ বিএনপি ৯০.৮৭% সংসদ সদস্য কোটিপতি আর জামাতের রয়েছে ৫৫.০৭%। আজ সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদের অর্ধেক সংসদ সদস্যই দায় বা ঋণ রয়েছে। সদস্যদের মোট দায় বা ঋণের পরিমাণ ১১,৩৫৬ কোটি টাকা, যা বিগত ৪ সংসদের তুলনায় সর্বোচ্চ। দলগতভাবে বিএনপিতে এই হার ৬২% এবং জামাতে ইসলামীতে ১৬%। আরও বলা হয়, এবারের সংসদেও ব্যবসায়ী পেশার প্রার্থীরাই সবচেয়ে বেশি, প্রায় ৬০%। যদিও দ্বাদশ সংসদের তুলনায় ত্রয়োদশ সংসদে ব্যবসায়ীদের সংখ্যা ৫% কমেছে, যদিও নবম সংসদের তুলনায় ৩% বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুস্থ ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে ব্যাপক অনিয়ম ও নিষ্ক্রিয়তা লক্ষণীয় ছিল। রাজনৈতিক দল ও প্রার্থীদের অনেকের ক্ষেত্রে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিতের মূল্যবোধের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচন কমিশনকে অসহযোগিতার মনোভাবও পরিপন্থী আচরণ ক্রমাগত দৃশ্যমান হয়েছে। নির্বাচনী আচরণবিধি মান্য করার অঙ্গীকার করলেও প্রধান রাজনৈতিক দলগুলো সেই অঙ্গীকার রক্ষা করেনি। প্রার্থীরা তাদের নির্ধারিত খরচের সীমা অতিক্রমের চর্চা অব্যাহত রেখেছে। প্রচারণা ব্যয়ের সীমা অনলাইন ও অফলাইন একক ও যৌথভাবে ব্যাপক লঙ্ঘিত হয়েছে। শীর্ষ দুই দল বিএনপি ও জামাত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সর্বাধিক। অফলাইন বা প্রত্যক্ষ প্রচারণা ব্যয় লঙ্ঘন হয়েছে নির্ধারিত সীমার তুলনায় প্রায় ১৯% থেকে প্রায় ৩২৮%। শীর্ষে বিএনপি ৩২৭.৫%, স্বতন্ত্র ৩১৫.২%, জামাত ১৫৯.১%, জাতীয় পার্টি ১২৮.৬%, এনসিপি ১৯.০%।
পর্যবেক্ষণে বলা হয় সংসদের নারী প্রতিনিধিত্ব মাত্র 2.36%, যা 2008 সালের নবম সংসদের অর্ধেক এবং সবচেয়ে কম। এবারের সংসদ অপেক্ষাকৃত তরুণ, প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন 209 জন বা 70%। সম্ভাব্য সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার 2 জনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। সংসদের 84.83%ই স্নাতক, স্নাতকোত্তর ও ঊর্ধ্ব ডিগ্রিধারী। এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোত্তর 44.83%। বিগত 4টি সংসদের তুলনায় এবারই সবচেয়ে বেশি শিক্ষক সংসদে নির্বাচিত হয়েছেন, তবে সবচেয়ে কমে গেছে পেশায় রাজনীতিবিদদের সংখ্যা। আরও বলা হয়েছে 99% প্রার্থী আচরণবিধির 58টি বিষয়ের মধ্যে কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন। অনলাইন ও অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রায় প্রতিটি স্তরে দর এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন ও অনিয়ম করলেও কমিশনের সীমাবদ্ধতার কারণে কড়াকড়ি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, যার ফলে নির্বাচনে সকল দল এবং প্রার্থীর জন্য প্রতিযোগিতার সমান ক্ষেত্র এবং সকল শ্রেণীর ভোটারদের জন্য পরিপূর্ণ সমঅধিকার ভিত্তিক সুস্থ, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে পরিপূর্ণ সফল হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও রাজনৈতিক দল এবং প্রার্থীদের অনেকের মধ্যে বিজয়ী হতেই হবে এই চর্চা অব্যাহত রয়েছে। নির্বাচনী কার্যক্রমের পুরাতন রাজনৈতিক চর্চা বজায় রেখেছেন। ফলে নির্বাচনে দল ও জোটের মধ্যে সংঘাত শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও ক্রমান্বয়ে রাজনৈতিক দল এবং প্রার্থীরা সহিংসতাপূর্ণ আত্মদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী তৎপরতার ফলে অস্থিতিশীলতা এবং ভোটারদের মধ্যে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভার বিভিন্ন তালিকা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তালিকায় প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নির্দিষ্ট নেতাদের নাম দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও দলটির নীতি নির্ধারণী পর্যায়ের তথ্যমতে এই তালিকার কোনো দাপ্তরিক ভিত্তি নেই, বরং এগুলো স্রেফ জনমনে তৈরি হওয়া কৌতূহল ও রাজনৈতিক জল্পনা। বিএনপির বর্তমান কৌশল এবং সাংগঠনিক বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এগুলো সবই গুজব, সিদ্ধান্ত এখনও আসেনি। সামাজিক মাধ্যমে যেসব নাম আসছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন না থাকলেও তালিকার দ্রুত পরিবর্তনশীল চরিত্রই বলে দিচ্ছে যে এগুলো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নয়। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের খবর হল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে পদবি বণ্টনে মনোযোগ দিচ্ছেন না। তার বর্তমান অগ্রাধিকার হল স্থিতিশীলতা রক্ষা করা। তারেক রহমান ও বিএনপির বর্তমান রণকৌশল হল রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি নিয়ন্ত্রণ। এর প্রধান কারণগুলো হল আমলাতন্ত্রের পুনর্গঠন করে প্রশাসনের ভেতরের অস্থিরতা কমানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ অবস্থায় আনা। কোনো নেতার নাম আগেই প্রকাশ পেলে তিনি রাজনৈতিক বা প্রশাসনিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। এছাড়া আন্তর্জাতিক মহলও বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। তবে বড় মন্ত্রিসভার চেয়েও বিএনপি সম্ভবত শুরুতে ক্ষুদ্র পরিসরের মন্ত্রিসভা গঠনের দিকে ঝুঁকবে। এর কৌশলগত সুবিধা হল নিজেদের মধ্যে রেষারেষি বা ক্ষোভ কমানো, শুরুতেই সব পক্ষকে সন্তুষ্ট করার চেয়ে শাসন ব্যবস্থার ভারসাম্য বজায় রাখা ও আগে ছোট পরে বড় এই নীতিতে স্থায়িত্ব নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যাদের নাম খুব আগেভাগে আলোচনায় আসে, চূড়ান্ত তালিকায় তাদের নাম না থাকার সম্ভাবনাই বেশি থাকে। সংবেদনশীল নিয়োগগুলো সাধারণত একেবারে শেষ মুহূর্তে এবং অতি গোপনীয়তার সাথে করা হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো তালিকাগুলো মূলত মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও উৎকণ্ঠার প্রতিফলন। যতক্ষণ পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান না হচ্ছে ততক্ষণ এসব নিশ্চিত তালিকা কেবল প্রচারণার শব্দ বা নয়েজ হিসেবেই দেখা হচ্ছে। আসল লড়াইটা এখন পদ পাওয়ার নয়, বরং একটি টেকসই প্রশাসনিক ভিত্তি তৈরি করার।